আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব এইচএসসির আইসিটির এমসিকিউ সলিউশন চট্টগ্রাম 2019-এর 1 থেকে একদম 25 পর্যন্ত প্রত্যেকটির ব্যাখ্যা সহকারে সলিউশন করার চেষ্টা করব। দেখতে পাচ্ছ যে এটার প্রথমে বলা আছে যে 5 কিলোবাইট ডাটা আদান প্রদানের ক্ষেত্রে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা কত। তার মানে এটাকে আমাদের এই বিটে বের করতে হবে, কারণ আমরা যে ট্রান্সমিশনের দক্ষতাটা প্রত্যেকটা বিটে প্রকাশ করি। তাহলে এই সূত্রটা আমাদের অ্যাপ্লাই করতে হবে আমাদের ইফিসিয়েন্সি বা দক্ষতা নির্ণয় করতে গেলে। প্রকৃত ডেটাকে উপরে লিখতে হবে এবং মোট ডেটাকে আমাদের নিচে লিখতে হবে এবং এটাকে 100 দ্বারা গুণ করতে হবে, তাহলে আমাদের সঠিক ইফিসিয়েন্সিটা বের করতে পারবো। আর এখানে আরেকটু আমাদের জানার বিষয়, সেটা হচ্ছে যেহেতু তারা অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে বলেছে, আর অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে মূলত আমরা 8 বিট করে তথ্য পাঠাই, সেক্ষেত্রে আমাদের অতিরিক্ত আমাদের 3 বিটের প্রয়োজন পড়ে। তাহলে আমাদের নিয়মটা হচ্ছে এরকম, যেহেতু আমাদের অতিরিক্ত বিটের প্রয়োজন পড়ে, অতিরিক্ত বিটটা আমরা উপরে লিখবো এবং প্রকৃত যে বিটটা সেটা আমরা নিচে লিখব। এই ফর্মুলায় আমরা কাজটা করব। যেহেতু অতিরিক্ত বিট এখানে 3 বিট প্রয়োজন, সেই বিটটা আমরা উপরে লিখব এবং প্রকৃত বিটটা প্রত্যেকটা ধাপে আমাদের কতটুকু করে আমাদের ডাটা যাচ্ছে সেটা হচ্ছে 8 বিট, 8 বিটকে আমরা নিচে লিখব। এই ফর্মুলাটা আমরা ব্যবহার করবো এখানে। আর এখানে প্রশ্নে কিন্তু আমাদের বলা ছিল 5 কিলোবাইট, আমাদের প্রশ্নে বলা ছিল 5 কিলোবাইট, আর এই 5 কিলোবাইটকে আমরা ভিটে কনভার্ট করব। ভিটে কনভার্ট করে যা হয় আমরা এই জায়গায় লিখব। এখানে তো দেওয়া আছে যে 80 কিলোবাইট, সেটা হবে না। এই 5 কিলোবাইটকে আমরা ভিটে কনভার্ট করে যা পাবো এইখানে লিখব, আর এই ক্যালকুলেশনটা করার পর যে মানটা পাবো সেই মানটাকে শুধু আমরা 100 দ্বারা গুণ করব, তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত উত্তরটা আমরা পেয়ে যাব। তখন ক্যালকুলেশন করে আমরা এমন একটা মান পাবো যে 72.73%, তাহলে এটা হবে আমাদের উত্তর। তারপরে একটি উদ্দীপক দেওয়া আছে এবং উদ্দীপকটিতে বলা আছে এরকম যে রায়হান সাহেবের মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার করে ক্লাস নেন। যে সকল শিক্ষার্থীরা ক্লাসে অনুপস্থিত থাকে তাদের অভিভাবকদের SMS এর মাধ্যমে অনুপস্থিতির বিষয়টি অভিহিত করা হয়। উদ্দীপকের আলোকে রায়হান সাহেবের ক্লাস নেওয়ার সময় কোন ধরনের ডেটা ট্রান্সমিশন মোড ব্যবহৃত হয়? এটা সঠিক উত্তর হচ্ছে আমাদের সিমপ্লেক্স। আমরা এই কারণেই বলতে পারি, কারণ সিমপ্লেক্সের সংজ্ঞাতেই বলা আছে এরকম যে পদ্ধতিতে শুধুমাত্র এক দিক থেকে ডাটা প্রেরণ করা যায় আর অপর প্রান্ত শুধুমাত্র এটা গ্রহণ করতে পারবে। শুধু এক পক্ষ প্রেরণ করবে আর অপর প্রান্ত গ্রহণ করবে, অপর প্রান্ত আবার প্রেরণ করতে পারবে না। এজন্য এবার বলতে পারি এটা সিমপ্লেক্স। কারণ উদ্দীপকটিতে এরকম বলা ছিল যে তিনি শুধু প্রজেক্টরে ক্লাস নিচ্ছেন আর শিক্ষার্থীরা শুধু তা দেখছেন। তাহলে এটা ছিল মূলত এক দিক থেকে এটা প্রেরণ করা হচ্ছিল আর অন্য দিক থেকে শুধু এটা গ্রহণ করা হচ্ছিল, সেই কারণেই আমরা বলতে পারি যে এটি সিমপ্লেক্স মোড ছিল। আর হাফ ডুপ্লেক্সটা হচ্ছে এরকম যে উভয় দিক থেকে ডাটা প্রেরণ করতে পারবে, কিন্তু মধ্যবর্তী সময় আমাদের একটু বিরতি প্রয়োজন পড়বে। উভয় দিক থেকে প্রেরণ করতে পারবে, যেমন আমি SMS-এর কথা বলতে পারি। SMS যদি আমি একজনকে প্রেরণ করি, সে পাওয়ার পর এটা রিড করে সে আমাকে রিপ্লাই দেবে, তাহলে এখানে একটু সময়ের ব্যাপার আছে। তাহলে এটা হচ্ছে এই যোগাযোগটাকে আমরা বলতে পারি হাফ ডুপ্লেক্স। আর ফুল ডুপ্লেক্সটা হচ্ছে এরকম যে উভয় প্রান্ত থেকে যে কোনো সময় এই ডাটা প্রেরণ এবং এই গ্রহণ করা যাবে, যেটা আমরা ফোন আলাপ বলতে পারি বা ভিডিও কলে কথা বলার ক্ষেত্রে যেটা হয় যে উভয় দিক থেকে আমরা প্রেরণ করতে পারি। আর ব্রডকাস্ট হচ্ছে এরকম যে একটি মাত্র মাধ্যম থেকে সম্প্রচার করা হবে, অন্য প্রত্যেকটি মাধ্যমই দেখতে পারবে, সেটা হচ্ছে আমাদের ব্রডকাস্ট। তারপরে তিনে বলা হচ্ছে এরকম যে অনুপস্থিতির বিষয়টি জানানোর জন্য ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন মোড হলো, মানে কোন মোডের মাধ্যমে মূলত আমরা এই বিষয়টি জানাতে পারি, সেটা বলা হচ্ছিল SMS-এর মাধ্যমে। তাহলে SMS বিষয়টাকে আমরা বলতে পারি ইউনিকাস্ট। কারণ ইউনিকাস্ট এই কারণে আমরা বলতে পারি কারণ এটা হচ্ছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, মানে 1 to 1 আসলে একটা এই সম্পর্ক এখানে বিদ্যমান। তাহলে ইউনিকাস্টও বলতে পারি আমরা এটাকে। আর এটাকে আমরা বলতে পারি মাল্টিকাস্ট হচ্ছে এরকম, শিক্ষক চাইলে একসাথে অনেকগুলো নাম্বারেও যোগাযোগ করতে পারে। তাহলে মাল্টিকাস্ট হচ্ছে এরকম একজন থেকে বেশ কয়েকটি মাধ্যমে পাঠানো এরকম। আর ব্রডকাস্টটা হচ্ছে সবাই, একদম যারা আছে সবাই, মানে যারা উপস্থিত ছিল তাদের কাছেও চলে যাবে, কিন্তু প্রশ্ন তো এরকম বলা ছিল না। প্রশ্ন বলা ছিল যে যারা অনুপস্থিত তাদের কাছে পাঠাবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে প্রথম দুইটি। তারপরে চারে বলা আছে যে কোন ধরনের
ডেটাবেস রিলেশনে জাংশন টেবিল ব্যবহৃত হয়। জাংশন টেবিল কথাটা যদি প্রশ্ন বলা থাকে আমরা অবশ্যই এটাকে মেনি টু মেনি বলবো, কারণ মেনি টু মেনির ক্ষেত্রে আমাদের একটা থার্ড পার্টি হিসেবে জাংশন টেবিল কাজ করে। তাহলে সঠিক উত্তর হবে আমাদের মেনি টু মেনি। তারপরে পাঁচে বলা আছে যে সি ভাষার ধ্রুবক ঘোষণা করার নিয়ম হলো কোন পদ্ধতিতে মূলত আমরা সি প্রোগ্রামে ধ্রুবকগুলো ঘোষণা করে থাকি। সেটা সঠিক উত্তর হবে আমাদের যে প্রথমটি, যে কনস্ট, ফ্লোট, পাই এবং পাইয়ের যে মানটা দেওয়া আছে তা, আর আরেকটা হচ্ছে ডিফাইন পাই। মানে এই দুইটি কমান্ডের সহযোগিতায় মূলত আমরা এই ধ্রুবকগুলো ডিক্লেয়ার করি। আসলে ধ্রুবক হচ্ছে এরকম যার মান পরিবর্তনশীল না। তাহলে আমরা জানি যে পায়ের মানটা গাণিতিকের ক্ষেত্রে একদম ফিক্সড। তাহলে সঠিক যে নিয়মটা সেই নিয়মটা হচ্ছে প্রথমটা এবং শেষেরটা, আর আমাদের এই 2 নাম্বারটা হবে না, কারণ আমাদের ধ্রুবক ঘোষণার ক্ষেত্রে আমাদের ডিফাইন্ড অথবা কনস্ট এই কিওয়ার্ডটা ব্যবহার করতে হয়, যেটা আমাদের 2-এ নেই। তাহলে উত্তর হচ্ছে আমাদের খ। তারপরে হচ্ছে 6-এ বলা আছে এরকম যে ক্লাসের শিক্ষক, এখানে একটা বাইনারিতে মান দেওয়া আছে, এত ও এত এর যোগফল নির্ণয় করতে বললেন। একজন শিক্ষার্থী এত লিখলো, সে কত বেশি লিখলো। তাহলে এটা আমাদের বের করার সঠিক নিয়ম হচ্ছে এরকম যে এই যে এটা আবার আমরা যোগ করে যা পাবো সেই যোগফলটা এটা থেকে বিগ দিয়ে দেবো, বা বাইনারিতে আমরা যদি বিগ দিয়ে দিই তাহলে আমাদের উত্তরটা হয়ে যাচ্ছে। সেটা আমরা ক্যালকুলেটরের সহযোগিতা খুব সহজে করতে পারবো। তাহলে আমাদের সঠিক উত্তর হবে প্রথমটি। জাস্ট এটা আমরা যোগ করব, বাইনারিতে যে যোগফলটা পাবো এই যোগফলটা এই মান থেকে বাদ দিয়ে দিব, তাহলে আমাদের উত্তর পেয়ে যাবো যে 10.10। তারপরে হচ্ছে 7-এ বলা আছে যে ব্রাউজার যদি কোনো কারণে ইমেজ লোড করতে ব্যর্থ হয় তখন ইমেজের পরিবর্তে কোন টেক্সট প্রদর্শনের জন্য ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটি। মানে কোনো একটা টেক্সট যদি আমরা প্রদর্শন করতে চাই, যদি ছবিটা লোড না হয় কোনো কারণবশত, তাহলে যে কোনো একটা টেক্সট শো করবে, সেক্ষেত্রে আমরা কোন অ্যাট্রিবিউটটি ব্যবহার করব, সেটি হবে ALT, মানে অল্টারনেটিভ। যদি লোড না হয় ছবিটা, তাহলে এই লেখাটা এখানে প্রদর্শিত হবে, সেটা হচ্ছে অল্টারনেটিভ। তারপরে হচ্ছে আমাদের 8-এ বলা আছে যে আইপি অ্যাড্রেস IPv4 এর কত বিট হয়ে থাকে বা জায়গা কতটুকু দখল করে, সেটা সঠিক উত্তর হবে 32 বিট। কারণ আমাদের আইপি অ্যাড্রেসের ভার্সন হচ্ছে দুইটি, একটা হচ্ছে V4 আর একটা হচ্ছে V6। যেটা হচ্ছে V4 সেটা হচ্ছে 32 বিটের, আর যেটা এ হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস আলোচনা। এখানে স্পষ্ট বলা আছে যে আইপি অ্যাড্রেস হচ্ছে দুইটি, আর যেটা হচ্ছে IPv4 আমি তো কিছুক্ষণ আগেও বললাম সেটি হচ্ছে মূলত 32 বিটের, আর যেটা IPv6টা হচ্ছে আমাদের 128 বিটের। তারপরে 9 একটি সি প্রোগ্রাম দেওয়া আছে। এখানে বলা আছে যে প্রোগ্রামটির আউটপুট কত হবে। আমরা যদি লুপটাকে একটু বোঝার চেষ্টা করি, এখানে একটা ফর লুপ দেওয়া আছে, এটাকে আমরা বলি ইনিশিয়াল ভ্যালু, মানে প্রথম পদ। তার প্রথম পদ আমি ধরে নিই, এখানে বলা আছে 5, আর এই 5 মানে x, আর কি এই x এর মানটা 10 পর্যন্ত যেতে পারবে, এবং x প্লাস x এর মানটা 1 করে বৃদ্ধি পাবে। সেই অনুপাতে যদি আমরা লিখি তাহলে এটা একদম 5 হবে, তারপরে 5-5-এর পরে হবে 6, তারপরে হবে 7-7-এর পরে হবে 8-9-10 পর্যন্তই যাবে তাদের শর্ত অনুযায়ী। আর এখানে আবার বলা আছে যে প্রিন্টে x এর মান, মানে x এর এই মানগুলোই প্রিন্ট করবে, কিন্তু ইফ বলা আছে, ইফ দিয়ে বলেছে তারা x = 6। আবার আমরা ব্রেক একটা স্টেটমেন্ট ব্যবহার করেছে। এই ব্রেক কথার মানে হচ্ছে ইফে যাকে বলবে তারপরে থেকে পুরোটাই বাদ পড়ে যাবে, এই হচ্ছে কথা। তাহলে এখানে বলেছে যে x = 6, তাহলে তাদের কথা অনুযায়ী এরকমটা মনে হচ্ছে যে 6 থেকে পুরোটাই বাদ, মানে 6 থেকে একদম এই পর্যন্ত বাদ, মানে শুধু 5 রইল। কিন্তু এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে শর্তের উপরে কিন্তু শর্তের উপরে প্রিন্ট দেওয়াতে আমরা বুঝতে পারছি এরকম যে আমরা আরও একবার অতিরিক্ত ছাপিয়ে ফেলবো, কারণ প্রিন্টটা হচ্ছে উপরে, তারপরে হচ্ছে শর্তটা।
যদি এরকম থাকে যে শর্তের উপরে প্রিন্ট থাকে তাহলে আমাদের যুক্তি অনুযায়ী যা হওয়ার কথা তার চেয়ে আরও একটি করে বেশি হবে। আমাদের যুক্তি অনুযায়ী কিন্তু এখন শুধু এখানে 5 ছাপার কথা, আর এখন যেহেতু এই ব্রেক বা ইফের উপরে এই প্রিন্ট কথাটা ব্যবহার করা হয়েছে তার জন্য আমরা আরও অতিরিক্ত মানে আরেকটি ছাপাবো, মানে 6কেও ছাপাবো। আর যদি এই প্রিন্ট এই লেখাটা নিচে হতো, মানে ইফ এবং ব্রেকের নিচে হতো, তাহলে কিন্তু আমাদের 5ই উত্তর হতো। তাহলে এখন এই ব্রেক স্টেটমেন্টটা এরকমটাই বোঝাচ্ছে যে ইফে যা থাকবে তা থেকে পুরোটা বাদ, তাহলে 6 থেকে পুরোটাই আমাদের বাদ পড়ে গেল। আর শুধু এখন প্রিন্ট কথার উপরে থাকাতে আমরা এই 6কেও ছাপাতে পেরেছি। তাহলে সঠিক উত্তর হচ্ছে 5 এবং 6, যেটা আমাদের রয়েছে 2-এ। তারপরে 10-এ বলা আছে এরকম যে কোন ডিভাইসটি প্রোটোকল ট্রান্সলেশনে ব্যবহৃত হয়। যদি প্রোটোকল কথাটা উল্লেখ থাকে, কারণ অনেকগুলোই আমাদের ডিভাইসে প্রত্যেকটি আমাদের নেটওয়ার্ক ডিভাইসকে কানেক্ট করে, কিন্তু প্রোটোকল ট্রান্সলেশন যদি উল্লেখ করা থাকে প্রশ্ন, তাহলে অবশ্যই আমরা গেটওয়েকে দেখাবো। তারপরে বলা আছে 11-তে বলা হচ্ছে যে নেরো ব্যান্ডে কত গতিতে ডাটা ট্রান্সমিট হয়, সেটা হচ্ছে 1 বিপিএস থেকে 300 বিপিএস পর্যন্ত। তাহলে সঠিক উত্তর হবে এখানে 300 বিপিএস, কারণ বিট পার সেকেন্ডে তারা ডাটাগুলো ট্রান্সমিট করে থাকে। তারপরে 12-তে বলেছে এরকম যে প্রথমটা হচ্ছে হেক্সাডেসিমাল, তারপরে হচ্ছে বাইনারি, তারপরটা হচ্ছে অক্টালে তাদের মান হতে পারে। তাহলে আমরা জাস্ট এগুলাকে খুব সহজে করার জন্য আমরা এই প্রত্যেকটি মানকে দশমিকে কনভার্ট করব প্রথমেই। ক্যালকুলেটরের সহযোগিতায় হাতে কলমে সম্ভব, কিন্তু হাতে কলমে তো আমাদের লেট হয়ে যাবে, যার জন্য এই প্রত্যেকটা মানকে একে আমরা দশমিকে কনভার্ট করব, এই মানটাকে আমরা দশমিক কনভার্ট করে এই মানটাকে দশমিক কনভার্ট করে, এবং এই কনভার্ট করার পর দশমিকে কনভার্ট করার পর এই মানগুলাকে আবার কিন্তু আমরা এই ক্যালকুলেটরের সহযোগিতায় চাইলে আবার এই আমি ধরে নিলাম সাপোজ যে এই প্রত্যেকটি মানকে আমরা এই দশমিক কনভার্ট করার পর আমরা 40 পেলাম। তাহলে 40 দশমিকে যেহেতু রইলো, তাহলে এই 40কে আবার আমরা হেক্সা ট্রাই করব, নিয়ে দেখবো কত হয়, দেখবো এই মানটা মিলে কিনা। আবার এই 40কে ট্রাই করবো আমরা অক্টালে, দেখবো মিলে কিনা। আবার এই 40কে আমরা ক্যালকুলেটরের সহযোগিতায় ট্রাই করবো আর বাইনারিতে নিয়ে দেখবো মিলে কিনা। এখানে প্রত্যেকটা মানই আসলে সঠিক, কারণ এই প্রত্যেকটা মানকে দশমিকে যোগ করলে যা পাবো প্রত্যেকটিকে যদি আমরা একসাথে কনভার্ট করি বা অক্টালে কনভার্ট করি বা বাইনারিতে কনভার্ট করি, এই মানগুলো পাবো। তার জন্য বলতে পারি 12-এর সঠিক উত্তর হচ্ছে সবগুলোই। আর যদি আমাদের কোনো মান না মিলে তাহলে আমরা এটা ব্যবহার করব না, এটা ছাড়া অন্যগুলো উত্তর হিসেবে দিব। তারপর হচ্ছে 13-তে বলা আছে যে ডিডিএল মানে ডাটা ডিফাইন ল্যাঙ্গুয়েজ কমান্ড কোনটি, সেটার সঠিক উত্তর হবে আমাদের ক্রিয়েট, কারণ ক্রিয়েটের সহযোগিতা মূলত আমরা এই ক্রিয়েট কমান্ডটাই মূলত আমরা এই ডিডিএল এই কমান্ডে রাখি। তারপর একটি গেট দেওয়া আছে, গেটের চিত্র দেওয়া আছে এবং বলা আছে এরকম 14-তে যে চিত্রের আউটপুট এফ এর মান কত। এখানে ইনপুট হচ্ছে এ এবং বি, প্রথমটা দেখতে পাচ্ছি এ এবং বি থেকে নিয়েছি, কিন্তু এটা হচ্ছে বি বার। তাহলে এখানে বলতে পারি আমরা এ, তারপরে যেহেতু এখানে যোগের সম্পর্ক, কারণ এটি হচ্ছে একটা অর গেট, তারপর এটা হচ্ছে বি বার, এখানে দিলে আমরা বি বার, আর এই নটের কারণে আমরা হোল বার ইউজ করব। আর এইদিকে যদি চিন্তা করি এখানে হচ্ছে এ বার আর এটা হচ্ছে বি, সেম কাজ। তাহলে লিখবো আমরা এ বার, যেহেতু এটা অর গেট, এই এতটুকু জায়গা অর গেট, কিন্তু পুরোটাকে চিন্তা করলে আমরা নর গেট বলবো। যেহেতু যুগের সম্পর্ক তাহলে আমরা যোগ চিহ্ন দেবো, তারপর ইনপুটটা দেখতে পাচ্ছি আমরা বি লিখলাম বি, আর এখানে যেহেতু আমাদের নট চিহ্ন ব্যবহার করছে তাহলে প্রত্যেকটুকু আমরা নট দিই। আর এই দুইটা সম্পর্ক হচ্ছে যোগের, এটা জাস্ট আমরা যোগ করে মিলিয়ে দেব। এখন তারা বলেছে যে তাহলে এফ এর মানটা কি হবে, এফ এর মানটা হবে আমাদের এই মানটা লিখার পরে আমি এই মানটা এখন লিখলাম যেন ভাঙতে পারি। এখানে যদি বারটা ভাঙি, ভার ভাঙলে চিহ্নে পরিবর্তন হয়ে যাবে, তাহলে এখন হবে এ বার, আর এই প্লাসটা হয়ে যাবে এখানে গুণ, আর বিয়ের উপরে 2টি বার হয়ে যাবে, প্লাস তো প্লাসই, আবার এখানে বারটা ভাঙবো তাহলে আমাদের এর উপরে 2টি বার হয়ে যাবে, আর এই যুগ চিহ্নটা গুণ হয়ে যাবে এবং এ বিয়ের উপরে একটি বার পড়ে যাবে। আর অঙ্কের নিয়ম অনুযায়ী আমরা জানি বা বুলিয়ানের নিয়মে জানি যে 2টি বার থাকলে আমাদের তুলে দিতে পারি, তাহলে এই 2টি বার আমরা তুলে দেবো এবং এই 2টি বারও তুলে দেবো। তাহলে সঠিক উত্তর হচ্ছে এ বার বি প্লাস এ বি বার, এ বার বি প্লাস এ বি বার, এটা পাচ্ছি আমরা প্রথমটিতে। তারপরে বলেছে কি আমাদের 15-তে বলেছে উদ্দীপকের চিত্রে ওয়ার গেটের পরিবর্তে এন গেট ব্যবহার করলে এফ এর মান কত হতো, মানে এই জায়গায় যদি আমরা এন গেট ব্যবহার করতাম তাহলে আমাদের আসলে কীরকম হতো উত্তরটা। তাহলে আমাদের সঠিক উত্তর হতো, এখানে যদি আমরা গুণ চিহ্ন ব্যবহার করতাম তাহলে কীরকম হতো, এখানে একটা সম্পর্ক গুণের হয়ে যেত।
আর গুণের হয়ে গেলে আমাদের এখানে 4টা ভ্যালু ছিল, আর 4টা ভ্যালু যদি আমরা গুছিয়ে লিখতাম না, এরকম হয়ে যেত যে এ বার এ ইন্টু বি বি বার, এরকম হয়ে যেত। আর এই মানটা আমরা জানি বুলিয়ানের নিয়মে যে এ বার ইন্টু এ এর মান হচ্ছে 0, তাহলে সঠিক উত্তর আমাদের 0 হয়ে যেত। এই সবগুলোই ঠিক থাকতো, জাস্ট এখানে এই প্লাস চিহ্নটা বাদ দিয়ে আমাদের এই গুণ হয়ে যেত, কারণ তারা বলেছে যে এখানে অরের পরিবর্তে যদি আমরা এই এন গেটটা ব্যবহার করি তাহলে এরকম হতো। এই ভাঙা থেকে যদি আমরা এই মানটা নিতাম তাহলে এরকম হয়ে যেত, আর এটার মানে হচ্ছে 0 বা এটার মান 0, সঠিক উত্তর হচ্ছে 0। তারপরে 16তে বলা হচ্ছে এরকম যে সি ভাষার এক্সপ্রেশন এক্স, তারপরে হচ্ছে পাওয়ার 3 লিখে তারা কমা দিয়ে 2 লিখেছে এবং প্লাস চিহ্ন দিতে, তারপরে 5 লিখে মডুলাস ডি মডুলাস 2 দিয়েছে, আবার ব্র্যাকেট ক্লোজ করেছে, প্লাস দিয়ে আবার এই যুগাকার দ্বারা লিখেছে 3। এখন বলছে এক্স এর মান কত হবে, জাস্ট খালি কাজটা করলেই হয়ে যাবে। এখানে বলে যে পাওয়ার এই 3 কমা দেয়, তারপরে লিখেছে তারা 2। এটা যদি আমরা একটু করার চেষ্টা করি তাহলে এরকম বুঝিয়েছে যে 3 এর উপরে আমাদের পাওয়ার হিসেবে হবে 2। তারপরে একটা যুগ চিহ্ন ব্যবহার করার কথা বলা হয়েছে। এই 5কে 2 দ্বারা তারা নিঃশেষে বিভাজ্য করতে বলা হয়েছে। 5কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা 4 পর্যন্ত নিঃশেষে এই ভাগটা করতে পারি, অবশিষ্ট আমাদের 1 থাকে, তাহলে আমরা এখন 1 নিব এখানে, তারপরে আবার যোগ দিব এই যুগ চিহ্নটা, তারপরে যে 3, এই যে লিখলাম 3। তাহলে এই কাজটা করার পরে আমরা পাবো 9, 9 এর পরে আর এখানে 1 10, আর এখানে হচ্ছে 3, তাহলে হচ্ছে আমাদের 13। তাহলে সঠিক উত্তর আমাদের হচ্ছে 13, সঠিক উত্তর হবে আমাদের 13। তারপরে হচ্ছে 17তে বলা যায় সাংকেতিক চিহ্ন দিয়ে লিখিত ভাষা কোনটি, সেটি সঠিক উত্তর হচ্ছে আমাদের 2, কারণ অ্যাসেম্বলি ভাষাটাকে আমরা মূলত সাংকেতিক ভাষা বলি। একটা সংকেতের সহযোগিতায় বিভিন্ন বর্ণের একত্র করে তারা সংকেত আকারে প্রকাশ করে, সেটি হচ্ছে অ্যাসেম্বলি। তারপরে 18তে বলা আছে যে ডেট অফ এডমিশন ফিল্ডের জন্য মেমোরিতে কত ওয়ার্ড জায়গায় প্রয়োজন পড়বে, এটা সঠিক উত্তর হবে আমাদের 3। এটা হচ্ছে আমাদের 8 বাইট, কারণ হচ্ছে এখানে মূলত আমরা ডেট অফ এডমিশন যে তারিখগুলো বা ক্রমবাচক সংখ্যাগুলোকে আমরা যে বলতে পারি টেক্সট, আর টেক্সটের জায়গা দখল করে মূলত 8 বাইট, TEX টেক্সট ডেটা টাইপের হয়ে থাকে মূলত তারিখগুলো। তারপরে বলেছে যে 19 বলেছে টেবিল থেকে শর্ত সাপেক্ষে ফিল্ডগুলো খুঁজে নেওয়ার জন্য কোন ধরনের কুড়ি ব্যবহৃত হয়, এটা সঠিক উত্তর হবে আমাদের সিলেক্ট, কারণ সিলেক্টের মাধ্যমে বা সিলেক্ট কমান্ডের মাধ্যমে আমরা টেবিল থেকে শর্ত সাপেক্ষে ফিল্ডগুলো খুঁজে বের করি। তারপরে 20-এ টি দেওয়া আছে, মানে টেবিলে একটা ট্যাগ দেওয়া আছে, এর সাথে ব্যবহৃত এট্রিবিউট, মানে টিডির সাথে আমরা আর কোন কোন এট্রিবিউটগুলো ব্যবহার করে থাকি সেটি বলা হচ্ছে। এখানে আমরা এলাইনটা ব্যবহার করি এবং টিডির সাথে আমরা রোজ পেন অথবা ক্লোজ পেন ব্যবহার করি। যেহেতু এখানে রোজ পেন নেই তাহলে আমরা বলতে পারি প্রথম দুইটি, আর ফেজটা আমরা মূলত টিডির সাথে ব্যবহার করি না, তাহলে প্রথম এবং শেষেরটি আমাদের উত্তর হচ্ছে। তারপরে হচ্ছে 21-এ বলা আছে RGB 255, এখানে 3 বার ব্যবহার করেছে, লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে 3 বার ব্যবহার করা হয়েছে। তাহলে এই কোডটি দ্বারা মূলত তারা কোন রঙকে নির্দেশ করেছে এটা আমরা একদম পুরোপুরি মুখস্থ করে রাখতে হবে, যে এটা হচ্ছে আমাদের সাদার কোড। যদি এটা আমাদের 3টি 255 থাকে তাহলে আমরা বলবো এটা সাদা রঙকে নির্দেশ করেছে। তারপরে হচ্ছে 22 বলা আছে যে জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়োগ হলো, সেটি সঠিক উত্তর হবে আমাদের, যেহেতু এখানে জীব সংক্রান্ত বলেছে তাহলে অবশ্যই এটি বায়ো ইনফরমেটিক্স হবে, বায়ো ইনফরমেটিক্সই হবে আমাদের সঠিক উত্তর, কারণ এই জীব সংক্রান্ত এই গবেষণাকে মূলত বা এর প্রযুক্তিকে আমরা বলতে পারি বায়ো ইনফরমেটিক্স। তারপর হচ্ছে 23-এ বলা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক ক্ষেত্রসমূহ কোথায় কোথায় মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সিটাকে ব্যবহার করা হয়, তাহলে এটা এক্সপার্ট সিস্টেমে বলতে পারি, হ্যাঁ, ফাজি লজিকের ক্ষেত্রেও, লার্নিং সিস্টেমের ক্ষেত্রেও, কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ক্ষেত্র একদম বিস্তৃত, তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের সবগুলোই, তাহলে 23-এর উত্তর হচ্ছে আমাদের 4। তারপরে হচ্ছে 24-এ বলা হচ্ছে যে টপ ডাউন পদ্ধতিতে কোনো জিনিসকে নির্দিষ্ট আকার দেওয়া হয়, এর সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি কোনটি, তারা বলছে যে টপ ডাউন পদ্ধতিতে কোনো জিনিসকে নির্দিষ্ট আকার দেওয়া হয়, এর সাথে
সংশ্লিষ্ট প্রযুক্তি কোনটি? এর সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি হচ্ছে ন্যানোটেকনোলজি। ন্যানোটেকনোলজি সহযোগিতায় মূলত আমরা একটা জিনিসকে নির্দিষ্ট আকার দিতে পারি। তারপরে হচ্ছে 25 হচ্ছে কিবোর্ড থেকে সিপিইউতে ডাটা এই স্থানান্তরের সময় ব্যবহৃত ট্রান্সমিশনের বৈশিষ্ট্য হলো, সেটা সঠিক উত্তর হচ্ছে আমাদের যে কোনো সময় ডাটা প্রেরণ ও গ্রহণ করতে পারে। আর প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না, এখানে তথ্য জমা রাখার কোনো প্রয়োজনই পড়ে না। তাহলে এই দুইটা হবে আমাদের সঠিক উত্তর। আর এখানে যদি প্রথমটা হতো, প্রথম বলেছে এরকম যে ডাটা ব্লক আকারে স্থানান্তরিত হয়, যদি ব্লক আকারে স্থানান্তরিত হতো তাহলে আমাদের প্রাইমারি স্টোরেজের প্রয়োজন পড়তো। তাহলে এটা সঠিক না, কারণ আমরা কিবোর্ড থেকে সিপিইউতে ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে আমাদের কোনো ব্লক আকারের প্রয়োজন পড়ে না। তাহলে সঠিক উত্তর আমরা বলতে পারি এই 2 এবং 3।